ঘটনাটি ঘটেছে আমার এক দাদার সঙ্গে। ওনার বাড়ি নান্দাইল থানার জামতলা গ্রামে। জামতলা গ্রামে বিশেষ একটি বিল রয়েছে, যে বিলের গল্প মানুষের মুখ থেকে শুনলে গা শিউরে ওঠার মতো। আর ঠিক তেমনই একটি ঘটনা আমার দাদার সঙ্গে ঘটে, এবং দাদার সঙ্গে এই ঘটনাটির পুনরুদ্ধারে দাদার একটি ছেলে মারা যায় এবং ওনার অনেক রকমের ক্ষতি হয়ে পড়ে। তো কী ছিল সেই ঘটনা? হ্যাঁ, এটি খুব ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটি শুরু করার আগে যারা যারা এখন আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন আর শুনতে থাকুন আজকের সেরা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি যখন ঘটেছে তখনকার সময় ছিল 1992 সাল। লুলি বিল নামটি শুনলেই যেন জামতলা গ্রামবাসী কেঁপে ওঠে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেই লুলি বিলে ঘটে যায় ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা, যেগুলো খুব অস্বাভাবিক। 1992 সালের কথা। আমার সেই দাদা ছিলেন তখনকার সময় এক তরুণ যুবক। এখনও তিনি বিয়ে করেননি। হঠাৎ একদিন তিনি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে সেই লুলি বিলের পাশ দিয়ে তিনি হেঁটে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তে ওনার সামনে এক বৃদ্ধ উদয় হলো এবং সেই বৃদ্ধ ওনাকে অনেক কিছু কথাবার্তা বলল। এর মধ্যে একটি কথা ছিল বেশ ভয়ঙ্কর। কথাটি যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়েও বেশি আমার দাদা আতঙ্কিত হলেন। কথাটি ছিল এমন: এই ছেলে, শোন, যাচ্ছিস কোথায়? তখন দাদা বললেন যে আমি যাচ্ছি এখানেই, হাঁটাহাঁটি করছি, আমার বাড়ি ওখানেই। তখন সেই বৃদ্ধ বয়স্ক বিবর্ষ সেই লোকটি আমার দাদাকে বললেন যে শোন, আজকে রাত্রিবেলা এখানে একটি ভোগের আয়োজন করবি, আর আয়োজনটি তুই একাই করবি, পারবি? তখন আমার দাদা বললেন যে কী বলছেন এসব উল্টাপাল্টা কথা, ভোগ কেন এখানে দেব? বলে যে আমার মন চেয়েছে তাই তোকে বললাম, আর তোকে এটা দিতেই হবে। তখন দাদা একটু রাগান্বিত হয়ে বললেন যে যদি না দিই তাহলে আপনি কী করবেন? তখনই সেই বৃদ্ধ লোকটি রেগে উঠে এবং সে তখন বলতে লাগলো, কি তুই আমার মুখের উপর কথা বললি? তখন দাদা আশপাশ দিয়ে তাকাচ্ছিলেন, তখন দেখতে পারেন যে আশপাশে ওনার কেউ নেই। এখন সন্ধ্যা ঘনিয়ে আসার মতো একটি অবস্থায় তিনি পৌঁছে আছেন। হঠাৎই ওনার ঠাড় হয় যে ওনার বাড়ি যেতে হবে। তখনই উনি যখন পেছন দিকে ফিরে তারপর আবারও যখন সেই বৃদ্ধ লোকটির দিকে আবারও তাকায়, তখন দেখতে পারে সেই বিভীষণ আকৃতির বৃদ্ধ লোকটি এখন আর সে বৃদ্ধ নয়, এক শয়তানে পরিণত হয়েছে। যে শয়তানের মাথায় এক শিং, খুব বাজে বর্ণ এবং লাল চক্ষু বর্ণ, এবং তার পুরোটা মুখের মধ্যে মনে হচ্ছে চামড়া ঝলসে গিয়েছে, এবং সেই মুখের আকৃতি বিবর্ষ আকৃতি নিয়ে দাদার দিকে হা করে তাকালো। তখন দাদা এরকম পরিস্থিতি যখনই দেখতে পারেন তখনই তিনি এখান থেকে লাফাতে লাফাতে দৌড়াতে চলে আসেন। কিন্তু দৌড়ে যাবেই বা কোথায়? কিছু দূর আসার পর দেখতে পারেন যে সেই শয়তানটি ওনার পেছন পেছন দাওয়া করেছে। দাদা আগে থেকেও জানতো যে এই বিলের মধ্যে শয়তানের আগমন খুব বেশি। এই বিলে প্রতি বছরই একটা কি দুইটা মানুষ নিখোঁজ হয়ে যেতে দেখেছে অনেকেই। এই জামতলা এলাকার অনেক মানুষই কিন্তু এই বিলের মধ্যে নিখোঁজ হয়েছে, এবং সেটি খুব ভয়ঙ্করভাবে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন দাদার এরকম কথা মনে পড়াতে দাদার শরীর যেন কেমন এক অদ্ভুতভাবে ভেঙে পড়ল। উনি তখন ভয়ে আর এগোতে পারছেন না। তখনই তিনি শুনতে পান পেছন থেকে বলছে যে তুই আমার কথা শুনলি না, তোর অনেক বড় বিপদ হবে, তোর বিপদ হবে, তোর বিপদ কেউ থামাতে পারবে না, যা, তোকে আজকের জন্য ছেড়ে দিলাম। এই বলে সেই শয়তানটি পেছনে এক বাতাসের বেগে সে ছুটে চলে গেল। তখন দাদা দেখতে পেয়ে তিনি হাঁফাতে হাঁফাতে বাড়ি চলে আসলেন। এটা ছিল ঘটনার প্রথম একটি পর্ব, আর এই ঘটনা এখানে ছিল ঘটনার মূল বিন্দুটা। এর পরবর্তীতে আমার দাদা যখন এসে বাড়িতে সবাইকে বলেন, তখন দাদার কথা শুনে সবাই ভয় পেল এবং সবাই বলল যে সাবধানে চলাফেরা করার জন্য। তারপর দাদার পরিবারের লোকজন ভাবলেন যে দাদাকে এখন আর বাড়িতে রাখা ঠিক হবে না, কেননা যখনই
এরকম ঘটনা কোনো পরিবারের বা কোনো লোকের সঙ্গে ঘটে, তখন থেকে নাকি সেই পরিবারের সেই লোকটার সঙ্গে ঘটে যায় বিরল ঘটনা। তাকে কখনো কখনো খুঁজে পাওয়া যায় না এবং তাকে চিরতরের জন্য হারাতে হয় সেই পরিবার থেকে। তো আমার দাদাকে তারা ভাবলেন যে টাকা পাঠিয়ে দেবেন, তো টাকা পাঠিয়ে দেন একটি বিশেষ কাজে। তো উনি ওখানে লেবার হিসেবে একটি কাজে চলে যান। কাজে চলে যাওয়ার পর উনি বছরে ঈদের সময় হয়তো ছুটিতে আসতেন এবং না হলে সারা বছরই ওখানে থাকতেন। আর বাড়িতে আসার সময় উনি সেই বিলের দিকে যেতেন না। তারপর কিছু বছর চলে যাওয়ার পর দাদার সঙ্গে এরকম ঘটনা আর ঘটবে না সবাই ভেবে দাদাকে বললেন যে বিয়ে করাবেন। তো বিয়ে করানোর 4-5 বছর চলে যায়। দাদা ঢাকা থাকে। তো দাদা ঢাকা থেকে ভাবলেন এক সময় তিনি বাড়ি ফিরে আসবেন এবং তখন ওনার একটি বাচ্চা ছিল, যে বাচ্চাটার বয়স ছিল 4 বছর। তখন দাদা চিন্তা করলেন যে বাচ্চাটাকে এখন মানুষ করতে হবে, তাছাড়া তার পড়াশোনার দরকার আছে। এইটা ভেবে দাদা ঢাকা ছেড়ে দিলেন এবং তিনি ওনার বাড়িতে চলে আসলেন সেই নান্দাইল থানার জামতলা গ্রামে। তো দাদা ভাবলেন যে এখানে তিনি ওনার সন্তানকে মানুষ করবেন, এখানে পড়াশোনা করাবেন। তো যেই বাবা সেই কাজ। কিছুদিন পর দাদা চলে আসলেন ওনার নিজ গ্রামে এবং সেখানেই সেই স্কুলটাতে আলাপ আলোচনা করলেন এবং ওনার ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিবেন বলে তিনি সিদ্ধান্ত নেন। তো স্কুলে ভর্তি করে দেওয়ার পর অনেক দিন চলে যায়, প্রায় এটা বছর খানিক চলে যায়। বছর খানিক চলে যাওয়ার পর আমার দাদা তো এখানে বাড়িতে থাকেন এবং বাড়িতে থাকার পাশাপাশি তিনি রাজমিস্ত্রির কাজে যেতেন আর সেই কাজ থেকে বাড়ি ফিরে আসতেন। হঠাৎ একদিন হয় কি, সেই লুলি বিলের পাশ জুড়ে তিনি হেঁটে আসছেন ওনার বাড়িতে। তখন সন্ধ্যা ঘনিয়ে আসে। সাধারণত রাজমিস্ত্রির কাজ সন্ধ্যা হয়ে আসলে তারপর তাদেরকে ছুটি দেওয়া হয়। তো দাদাকেও সে ঠিক এরকমভাবেই ছুটি দেওয়া হয়। আর দাদা তখন সেই লুলি বিলের পাশ দিয়ে হেঁটে আসছেন। হেঁটে আসতে আসতে তিনি অন্যরকম একটি অনুভূতি ফিল করলেন। উনি ভাবলেন ওনার পেছন পেছন কেউ একজন হেঁটে আসছে খুব আস্তে করে। তখন দাদার মনে বেশ খটকা লাগলো এবং এটি সেই রাস্তা যেই রাস্তার মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর সব ভৌতিক ঘটা। তো দাদা ওখানে দাঁড়িয়ে পড়েন এবং পিছন ফিরে দেখেন যে ওখানে কেউ নেই। আবার তিনি হাঁটা শুরু করেন। খানিকটা হাঁটাহাঁটির পর তিনি শুনতে পারেন ওনার পেছনে কেউ একজন ফিস ফিস করে বলছে, কিরে তুই কি এখন আবার এসেছিস? ছাড়বো না, তোর বাড়িতে একটি ছোট্ট ছেলে আছে, এটাকে মেরে ফেলবো। এরকম একটি কথা বলে সে অট্ট হাসি দিতে দিতে সে চলে গেল। তখনই দাদা তৎক্ষণাৎ পেছন তাকান এবং পেছন তাকিয়ে দেখতে পারেন যে একটি আচমকা বাতাস যেন দাদার পেছন থেকে বয়ে চলে গিয়েছে। তখন দাদার আর বুঝতে বাকি রইল না ওনার সঙ্গে এখন যা ঘটছে বা যা ঘটতে পারে সব কিছু খারাপ ঘটবে। তখন ইনি এখান থেকে দৌড়াতে দৌড়াতে তিনি বাড়ি চলে আসেন। বাড়িতে এসে হাঁপাতে শুরু করেন এবং সেই ঘটনাটি ওনার স্ত্রী সহ ওনার বাবা মা সবাইকে ঘটনাটি বলে দেন। তার সঙ্গে সঙ্গে পরিবারের আশপাশে যে আত্মীয় স্বজনরা ছিল তাদের সবাইকে সেই ঘটনাটি বলে দেন। বলে দেওয়ার পর সবাই একটি ভালো পরামর্শ দেওয়ার চিন্তা করেন এবং কি করা যায় সেটা নিয়ে তারা চিন্তামগ্ন হয়ে পড়ে। তারপর ভাবলেন যে পরদিন একটি ভালো ইমাম সাহেবকে তারা ডেকে আনবেন। তো এই গ্রামের মধ্যে একটি ছোট্ট মসজিদ ছিল তখন, আর সেই মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেবের সঙ্গে সব রকমের ঘটনা তারা খুলে বলেন এবং আগে যে ঘটেছিল কয়েক বছর আগে যে ঘটনাটি, সেই ঘটনাটাও ইমাম সাহেবকে খুলে বলেন। তখন সেই ইমাম সাহেব বলেন যে দেখেন, আমাদের এই লুলি বিলটাতে অনেক মানুষের মৃত্যু হয়, তবে রহস্যজনকভাবে। যাদের মৃত্যু হয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এটা তো আপনারাও জানেন। এটি কোনো ভালো জিনের কাজ নয়, এটি শয়তান জিনের কাজ। আর এরকম শয়তান জিন এই পুরো বিলের মধ্যে বিচরণ করে আছে। এদেরকে খুঁজে বের করা, তারপর এদেরকে কোনো শাস্তি দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি কোনো ভালো কবিরাজ বা ভালো তান্ত্রিককে পাওয়া যেত তাহলে এটার কোনো একটা ভিত করা যেত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটছে আপনার ছেলের সঙ্গে, এতে সতর্ক হওয়া আপনাদের অত্যন্ত জরুরি। কেননা এরকম ঘটনার কারণই হচ্ছে ধ্বংসের একটি প্রতীক। আর আজকে একটু নাড়া দিয়েছে, কালকে যে পুরোটা নিয়ে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তখন ইমাম সাহেবের কথা শুনে পরিবারের লোকজন আরও ভয় পেল দাদার সঙ্গে। দাদাও ভয়ে কাতর হয়ে আছেন, কেননা ওনার একমাত্র ছেলে
এখন সেই ছেলেটাকে ভর্তি করিয়েছেন সবেমাত্র স্কুলে। তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে দাদার মাথা ঠিক থাকবেন না, জানান এটা ইমাম সাহেবকে। তখন ইমাম সাহেব বলেন যে আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আপনি ভালো কাজ করুন আর এদিকে না যাওয়ার চেষ্টা করুন, আর আমি দেখছি আপনাকে একটি ভালো তাবিজ দেওয়া যায় কিনা ব্যবস্থা করে। আর বিকেলবেলা আপনার ঘর থেকে যে কোনো একজন লোক আমার মসজিদে যাবেন এবং সেখান থেকে একটি পানি পড়া নিয়ে আসবেন, যেটা আমি আপনাদের জন্য তৈরি করে রাখবো। আর সেই পানি পড়াটি সকাল সন্ধ্যা 2বার পান করাবেন আপনার ছেলেকে এবং আপনি। তখন আমার দাদা বলেন যে ঠিক আছে, আমি বিকেলবেলা আপনার কাছে যাব। তারপর ইমাম সাহেব বললেন যে দেখেন, আমার পক্ষে এর চেয়ে বেশি সাহায্য করা কোনোভাবেই সম্ভব নয়। বেশি পেলে একটি তাবিজ দিতে পারবো, আর তাছাড়া পানি পরে দিতে পারবো, আর বাকিটুকু আমার হাতের বাইরে। আমি এইসব বিষয়ে আর কোনো রকমের সাহায্য আপনাদের করতে পারবো না। আপনাদের যথারীতিভাবে এখানে সচেতন থাকতে হবে, আর এই বিলের আশপাশেও আর যাবেন না। তো বিলটা ছিল আমাদের দাদার বাড়ির অনেকটা সামনে। তোমার দাদার ওদের বাড়ি থেকে দাঁড়িয়ে বিলের যে একটা পর্যায় রয়েছে, যে বিলের সাইড, সেটা পুরোটা দেখা যেত খুব ভালো করে। তো দাদারা তখন এই বাড়ির সামনে একটি পর্দা টানিয়ে দিলেন এবং সেই পর্দার আড়ালে ওনাদের বাড়ি পড়ে গিয়েছে, কেননা তারা চান না এখন আর সেই বিলের আবহাওয়া তারা দেখুক। তো 2 দিন 3 দিন চলে যায়। আমার দাদা ওই পানি পড়া এবং সঙ্গে একটা তাবিজ, যেটা ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে এসেছেন, সেগুলো ওনারা ইউজ করেন। তো দিন কাটছে হঠাৎই কয়দিন পর দাদার সেই ছেলেটা এসে দাদাকে বলে যে বাবা, ও বাবা, আজকে আমার বেশ খেতে ইচ্ছে করছে। খাবি? কি খাবি বল? তখন ছেলেটা বলে উঠে যে রক্ত খাবো, রক্ত। তখন দাদা আমার হতাশ হয়ে তিনি রাগান্বিত অবস্থায় ছেলেকে একটি চড় মারেন খুব জোরে এবং বলেন যে কিরে, এসব কি বলছিস? রক্ত বা কেউ খায় নাকি? যা তোর মায়ের কাছে যা, গিয়ে ভাত খা। তখন ছেলেকে দাদা পাঠিয়ে দিলেন তার মার কাছে। তখন দাদা বসে বসে ভাবছেন, ছেলে হঠাৎ করে এরকম কথা কেন বলছে, সে রক্ত খাবে কেন? তখনই দাদার মাথা শুধু ঘুরপাক খাচ্ছে সেই কথাটা অস্বাভাবিক মনে হওয়াতে দাদার পরিবারের লোকজনকে বললেন, দাদার মাকে বললেন। তখন দাদার মা বললেন যে এরকম কথা বলার মানে তো খুব ভালো বিষয় না, কেননা ছেলেটা তো এত কিছু বোঝে না, ছোট্ট একটি ছেলে, সে এরকম কথা বলার মতো কোনো প্রসেস নেই বা কোনো ভাষ্য নেই যে সেটা বলে দিবে, তাহলে এটা সে কেন বলল? তখন চিন্তায় ঘুরপাক খায় সবার মাথা। ওই দিন রাত্রিবেলা ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, ইমাম সাহেবকে ডাকবেন বলে সেই সন্ধ্যার সময় দাদা সিদ্ধান্ত নেন এবং ইমাম সাহেবকে ডেকে আনেন। তখন আবারও সেই ঘটনা খুলে বলেন। তখন ইমাম সাহেব বলেন যে দেখেন, এরকম একটা ছোট্ট বাচ্চা যদি এরকম ঘটনা বা এরকম কথাবার্তা বলে, তাহলে এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়ায়, কেননা তারা কিন্তু কিচ্ছু বোঝে না, আর না বোঝার পরিধিতে এদের সঙ্গে ঘটে যেতে পারে খুব ভয়ঙ্কর ঘটনা। তাই সাবধানে থাকুন। আর আমার জানা মতে এক তান্ত্রিক আছে, যদি আপনারা চান তাহলে সেই তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তখন দাদা বললেন যে এখন তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাছাড়া আজকে আমার বাড়িতে একটু কাজ রয়েছে, যে কাজগুলো আজকের মধ্যে সারতে হবে। আমরা কালকে সকালবেলা যাই, তাহলে কোনো সমস্যা হবে না, তাই না? তখন ইমাম সাহেব বলে যে এটা আপনার মন মর্জি, আপনি যখন যেতে বলেন আপনি তখন যান, আর আমি আপনাকে নিয়ে দেখিয়ে দিয়ে আসতে পারি যে তান্ত্রিকটির বাড়ি কোথায় অবস্থিত আছে, আপনাকে তো এরকম সাহায্য করতে পারি। তো কথাবার্তা শেষ করে ইমাম সাহেব দাদার ঘর থেকে বের হয়ে গেলেন এবং বললেন যে কালকে সকালবেলায় তারা রওনা দিবেন সেই তান্ত্রিকের বাসায়। তারপর রাতের খাবার খাওয়ার পর সবাই ঘুমাতে যাবে। এমনই সময় দাদার ছেলে আবারও বলে উঠল, ও বাবা, আমি কিছু খাবো। বলছে কি খাবি? বলে আমি রক্ত খাবো, রক্ত, আমাকে রক্ত এনে দিবি? তখন দাদা আবারও তাকে খুব জোরে একটি চড় মারে এবং তখন আবারও তাকে বুঝিয়ে বলে এসব খাবারের জিনিস নয়, এখন তো ভাত খেয়েছো, তুমি এরকম কথা বলছো কেন বলো?
তখনই দেখতে পারে দাদার সেই ছেলেটার চোখ যেন খুব গোলাটে হয়ে আসছে। বেশ মনে হচ্ছে যদি কেউ 2-3 দিন যাবত না ঘুমায় তাহলে তার চোখ এমন হয়। তখন দাদা গম্ভীর কণ্ঠস্বর নিয়ে তিনি বললেন যে, কিরে, তোর চোখ এমন হলুদ হয়ে আছে কেন? চোখে কি হয়েছে দেখি তো। তখন সেই ছেলেটা দাদার হাত ঝাড়ি দিয়ে সে ঘরে চলে গেল এবং ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। তখন দাদা তার পেছন পেছন গিয়ে দেখতে পারে সে ঘুমিয়ে পড়েছে। তারপরেই দাদা তার পরিবারের লোকের সঙ্গে এরকম কথাবার্তায় মগ্ন হয়ে পড়ে। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় তখন মধ্যরাত হয়ে আছে। ঠিক তখনই তারা কথাবার্তা শেষ করে ভাবলেন ঘুমিয়ে যাবেন। তখন দাদা দাদি চলে আসলেন তাদের ঘরে এবং জার্জির ঘরে জার্জি চলে যায়। তখন দাদা ঘর থেকে বের হয়ে দেখেন যে আজকের আবহাওয়াটা বেশ অন্যরকম, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এতটা বাতাস বয়ে যাচ্ছে বাড়ির ভেতরে, এরকম বাতাস দাদা জীবনে কোনোদিন দেখেনি। সেই বাতাসের প্রভাবে মনে হচ্ছে গাছপালা এখন যেন ভেঙে পড়বে। কিন্তু এখন তো শীতের মৌসুম চলছে, কিন্তু এরকম দিনে তো এরকম আবহাওয়া থাকে না, কিন্তু এখন কেন এমন হচ্ছে? তো যাই হোক, দাদা এই বিষয়টাকে আর পাত্তা না দিয়ে তিনি ঘরে চলে আসলেন। ঘরে এসে উনি গম্ভীর চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। তখন দেখতে পারলেন যে ওনার সঙ্গে ছেলেটা শুয়ে আছে উপর হয়ে, আর ওনার স্ত্রী শুয়ে আছেন এক পাশে। তারপর তিনি অন্য পাশে শুয়ে পড়লেন, কিন্তু উনি ঘুমাচ্ছেন, চোখ বুজালেন, কিন্তু এদিকে তিনি চিন্তায় ভেঙে পড়ে যাচ্ছেন। হঠাৎই কেমন জানি তার এক চোখে ঘুম চলে আসে। তিনি তখন ঘুমাচ্ছেন, হঠাৎই শুনতে পারেন ওনার ছেলে একটি শব্দ করে উঠল, হা, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কণ্ঠস্বরটি শোনার পরপরই দাদার ঘুম ভেঙে যায়। তখনই দাদা লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়েন। বিছানা থেকে উঠেই তিনি দেখতে পারেন ওনার সঙ্গে ওনার ছেলেটা আর নেই। ঠিক তৎক্ষণাৎই তিনি শুনতে পারেন ওনার ঘরের ভেতর থেকে একটি কাচের গ্লাস ভেঙে পড়ে যেতে দেখে তিনি। তখন কাচের গ্লাসের শব্দটা হওয়াতে তিনি আরও ভয় পেয়ে যান এবং তখনই ওনার স্ত্রীকে জাগিয়ে তুলেন এবং তখন দাদার স্ত্রীও উঠে পড়েন। দুজনেই জেগে উঠে দেখতে পারে যে ওনাদের সঙ্গে ওনাদের ছোট্ট ছেলেটা আর নেই। ছেলেকে দেখতে না পেয়ে তারা ঘরের ভেতরে খোঁজাখুঁজি করতে শুরু করে দিল, কিন্তু খুঁজে আর ছেলেকে পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ দেখতে পারেন যে বাইরে যে ঝড়টা সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগ থেকে, সেই ঝড়টা এখন স্থমিত আছে। এখন আর বাইরে কোনো ঝড় বাতাসের কোনো শব্দ নেই, কিন্তু একটু আগেই সেটা ছিল। তখন দাদা ঘর থেকে চিৎকার শুরু করে দেন যে ছেলেকে পাওয়া যাচ্ছে না, ছেলেকে পাওয়া যাচ্ছে না। তখন দাদার মা বাবা সহ আরও পাশের বাড়ির লোকজন সবাই দাদার ঘরে চলে আসেন এবং এসে দেখতে পারেন যে ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, ছেলে তো রাত করে কোথায় চলে গেল? তখন আশপাশ বাথরুম এছাড়া যত রকমের জায়গা ছিল সব কিছু খোঁজাখুঁজি হয়ে যায়, কিন্তু ছেলেকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পরক্ষণেই দাদা ঘর থেকে বের হয়ে তিনি ওনার ছেলের নাম ধরে ডাকতে ডাকতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আর ঠিক তখনই উনি বিলের পাশে চলে গেলেন। ঠিক তখনই শুনতে পারলেন বিলের এক কোণ থেকে ওনার ছেলের কণ্ঠে শুনতে পারলেন, বাবা আমাকে বাঁচাও, আমাকে তারা মেরে ফেলছে। এই বলতে বলতে সে এক চিৎকার করে একবারে নিখোঁজ হয়ে পড়ে। ঠিক 1-2 মিনিট পর দাদা শুনতে পারেন যে কেউ এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বরে বলছে, এই তুই এখানে চলে এসেছিস, তোর ছেলেকে আজকে মেরে ফেলেছি। তোর ছেলেকে মেরে আমার আজ খুব ভালো লাগছে। আজকে বছরের একটি পর্যায়ে আমি শেষ করেছি তোর ছেলেকে দিয়ে। তোর ছেলেকে না পেলে অন্য কোনো ছেলেকে নিয়ে যেতাম। তোর ছেলেকে পেয়েছি, তোর ছেলেকে নিখোঁজ করে ফেলেছি। আর খুঁজতে আসবি না সেই বিলে, যা বাড়ি চলে যা। হা 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 হা, এই বলতে বলতে সেই শয়তানটি এখান থেকে বিদায় নিল। তারপরই দাদা বাড়িতে চলে আসেন এবং বাড়িতে এসে সবাইকে সেই ঘটনা খুলে বলেন। তারপর সবাই শোকাহত হয়ে পড়েন। তারপর এরকম ঘটনা আর ঘটেনি। তো লিসেনার্স, এটি ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলটিকে। এখানে সত্য ভয়ঙ্কর ভীতিকর ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসা হয়, যেগুলো গ্রাম বাংলায় ঘটে যায়, ভৌতিক ঘটা।
তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।